হজুর বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই রমজানের এই দুপুরে আমি তোমাদেরকে ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। খাতা কলম নিয়ে অবশ্যই তোমরা সবাই বসে পড়েছ। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ে দুটা বিষয় আছে। একটা হচ্ছে জীবের বৃদ্ধি, আর একটা হচ্ছে হলো বংশবৃদ্ধি। আজ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে দুটা বিষয় খুব কাছাকাছি। জীবের বৃদ্ধি এবং বংশবৃদ্ধি দুটা বিষয় খুবই কাছাকাছি, সেই জন্যই এই চ্যাপ্টারটাকে একটা চ্যাপ্টার করা হয়েছে। আজকে আমরা জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধির একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো, এই যে কাগজের টুকরাটাকে যদি আমি এরকম টুকরা টুকরা করি, ছোট করি, অর্থাৎ বিভাজিত করি, তাহলে কি হয়? ছোট হয়। ছোট থেকে কি হবে? আবার আরো ছোট করলাম, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? আরো ছোট হবে এই কাগজের টুকরাটা, তাই না? এই যে দেখো, প্রথম ছিল একটা কাগজ, এখান থেকে হয়েছে কয়টা কাগজ? চারটা কাগজ। এই যে এইভাবে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর দেহেও এরকম বৃদ্ধি পাচ্ছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। এই যে বৃদ্ধি, এই বৃদ্ধিকে আমরা কি বলি শিক্ষার্থী বন্ধুরা? কোষের এই বৃদ্ধিকে কি বলি আমরা? বলতে পারো? আমাদের কোষগুলোর যে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এটাকে কি বলি আমরা? কোষ বিভাজন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষ বিভাজন নিয়ে। কোষ বিভাজন নিয়ে। তাহলে কোষ বিভাজন, এখানে দুটা শব্দ, একটা হচ্ছে কোষ, আরেকটা হচ্ছে বিভাজন। এই দুটা শব্দ আমাদের আগে জানতে হবে। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লিখে নিতে হলে আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা শিখবো কি শিখবো? এক, কোষ বিভাজন। কি তা ব্যাখ্যা করতে পারবে। দুই, কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের শ্রেণীবিন্যাস করতে পারবে। তিন, অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে। অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে। আমরা আজ মোটামুটি তিনটা জিনিসই জানার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা বলছিলাম যে কোষ বিভাজন, দুটা শব্দ এখানে, একটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে বিভাজন। তাহলে কোষ কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা? আমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতেও পরে আসছি কোষ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, কোষ কাকে বলে? আমরা জানি প্রত্যেকটা জীবদেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত। অসংখ্য, যেমন একটা বিল্ডিং, এই যে বিভিন্ন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এই বিল্ডিংগুলো তৈরি করার জন্য একক প্রয়োজন। এই এককটাকে আমরা যেমন বলি ইট। ঠিক তদ্রূপ এই যে আমাদের দেহ, বিশাল বিশাল উদ্ভিদ,
নীলতিমি, বট গাছ, এই যে বিশাল বিশাল উদ্ভিদ বা প্রাণী বলি আমরা, এরা কি এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক দ্বারা গঠিত। এই জীবের ক্ষুদ্রতম একক কি বলা হচ্ছে কি? কোষ। তাহলে কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে। আমরা কি বলছি সংজ্ঞাটা? জীবদেহের গঠন এবং কার্যকরী একক। তার মানে কি জীবদেহ গঠিত হচ্ছে কি এই কোষ দ্বারা। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করো তো, এই যে একটা ছোট্ট বীজ, বট গাছের বীজ দেখছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? খুব ছোট থাকে বটের বীজ। এই একটা বীজ সরি দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, এই বট গাছের একটা ছোট্ট বীজ থেকে বিশাল বট গাছ তৈরি হয়। এই যে বিশাল বট গাছটা তৈরি হলো, এটা কি একটা কোষ থেকেই তৈরি হয়েছে বা এই বীজটা থেকেই তৈরি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? না শিক্ষার্থী বন্ধুরা, এই বীজটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন আমি এইটাকে একটা বটের বীজ ধরি, একটা বটের বীজ। এই বীজ প্রথম বৃদ্ধি পেয়ে হয় কয়টা? দুইটা, দুইটা থেকে হয় চারটা, চারটা থেকে হয় এরকম আটটা। এইভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। জীবদেহের কোষগুলো কি হয়? এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। এই যে জীবদেহের কোষগুলোর এই যে বৃদ্ধি প্রাপ্ত হওয়া, একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এই যে বৃদ্ধি পাওয়া, এই বৃদ্ধি পাওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি কোষ বিভাজন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিষয়টা পরিষ্কার তোমাদের কাছে? কোষ বিভাজন তাহলে কাকে বলে? কোষ বিভাজন হচ্ছে কি কোষের বিভাজন। কোষ বিভাজিত হয়ে কি হয়? সরি, কোষ বিভাজিত হয়ে একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে যে আমাদের দেহের কাঠামো গঠিত হয়। যেমন বটগাছের একটা ছোট্ট বীজ, এই ছোট্ট বীজ থেকে বিশাল আকারের যে বটগাছ তৈরি হয়, বা আমি যখন মায়ের গর্ভে ছিলাম, একটা এককোষী ভ্রূণ ছিলাম, সে এককোষী জাইগোট থেকে আমার কি হয়েছে, আমি আজকে আমার এই এক মানব শিশু জন্ম হয়। এই মানব শিশু পর্যায়ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বড় আকারে দেহ গঠিত হয়। বা নীলতিমির কথা তোমরা চিন্তা করো, তিনি একটা ছোট্ট ভ্রূণ জাইগোট থেকে কি হয় বড় এক বিশাল আকারের নীলতিমি, যার ওজন প্রায় 90 টন বা 100 টনের কাছাকাছি হয়। এই যে বিশাল দেহ গঠিত হয় কিভাবে? এই কোষ বিভাজনের ফলে। কিসের ফলে? এই কোষ বিভাজনের ফলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই কোষ বিভাজন কিন্তু শুধুমাত্র তোমাদের এই নবম শ্রেণীতে, এই অষ্টম শ্রেণীতেই না, তোমাদের নবম শ্রেণীতে আছে, দ্বাদশ, একাদশ, দ্বাদশ শ্রেণীতেও আছে। সেই জন্য তোমাদেরকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে শিক্ষার্থী বন্ধুরা। যদি তোমরা এইখানে ভালো করে না বুঝো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্যা হতেও পারে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে, তখন খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে তোমরা পড়বে শিক্ষার্থী বন্ধুরা, যেন পরবর্তীতে তোমরা বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। আমি তোমাদেরকে চেষ্টা করব তোমাদের বইয়ের বাইরেও কিছু বিষয় যেগুলো তোমাদের জানা প্রয়োজন, যাতে পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়, সেই বিষয়গুলো অবতারণা করার জন্য, এবং চেষ্টা করব কিছুটা হলেও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যারা আমার এখানে লাইভ প্রোগ্রামটা দেখছো, তারা অধিক পরিমাণে শেয়ার করো, যেন বেশি বেশি করে শেয়ার করলে তোমাদের অধিক থেকে অধিকতর বন্ধুবান্ধব আমাদের এই ক্লাসটা দেখতে পারবে এবং তারাও উপকৃত হবে। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আমাদের ময়মনসিংহ অনলাইন স্কুলের যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা বেশি থেকে বেশি করে শেয়ার করো, যেন সকলেই এই ক্লাসগুলো দেখতে পারে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমি কোষ বিভাজন কাকে বলে তা যাচ্ছি। এখন তাহলে কোষ কাকে বলে জানলাম, এখন কি বিভাজন।
বিভাজন মানে কি? ভাঙা। বিভাজন মানে কি? ভাঙা। যেমন আমরা ক্লাসের প্রথমে আমাদের একটা পেজ ছিল, সেই পেজটাকে কি করলাম? ছোট করলাম, প্রথম অর্ধেক করলাম, তারপরে 4 ভাগের 4টা টুকরা করলাম, এরপরে এটাকে যদি আরো টুকরা করলে তাহলে কি হবে? 8টা টুকরা হবে। এখন কয়টা টুকরা হবে? 8টা। আরো টুকরা করলে 8 দুগুণে 16টা টুকরা হবে। এইভাবে কোষগুলো কি হয়? ভাঙে কি হয়? 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এইভাবে কোষগুলো বিভাজিত হয়। এই যে ভেঙে একাধিক কোষ পরিণত হওয়া, নতুন নতুন কোষের সৃষ্টি হওয়া, তাকেই বলা হচ্ছে বিভাজন। তাহলে কোষ বিভাজন কাকে বলে যদি আমরা একসাথে বলি? কোষ বিভাজন কাকে বলে? সংজ্ঞাটা যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? কোষ বিভাজন। সংজ্ঞাটা তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাটা তোমরা লিখে নাও। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ আমাদের মনে হয় এগুলা মুছে দিই, না হলে জায়গা আটতেছে না, বোর্ড ছোট, সেই জন্য একটা মুছে দিলাম শিক্ষার্থী বন্ধুরা। একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে। দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে। তাকে কোষ বিভাজন বলে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে পরিষ্কার, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। তোমাদের কাছে এই শব্দটা নতুন, অপত্য বিশেষ করে, তাই না? তা আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা সংজ্ঞাটা লিখে নাও, পরে আমি অপত্য শব্দটা ব্যাখ্যা করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো কোষ বিভাজন কাকে বলে। কি বলছিলাম? যে প্রক্রিয়া একটি মাতৃকোষ বিভাজিত হয়ে, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। আমি বলছিলাম তোমাদের কাছে অপত্য শব্দটা নতুন, অপত্য, অপত্য কোষ। অপত্য কোষ মানে কি? শিশু কোষ। যে কোষটা নতুন মাত্র জন্ম হলো সেটা কি বলা হচ্ছে? অপত্য কোষ, মানে নতুন কোষ বা শিশু কোষ বলবো। পরিষ্কার অপত্য কোষ শব্দটা হলে অপত্য কোষ কি? শিশু কোষ, নতুন যে কোষটা সৃষ্টি হয়। যেমন এই যে একটা মাতৃকোষ, এটা একটা কোষ, এটা যখন বিভাজিত হয়ে দুটা নতুন কোষের সৃষ্টি হলো, এই নতুন কোষগুলোকে বলা হয় অপত্য কোষ। এই কোষগুলোকে বলা হয় অপত্য কোষ। অর্থাৎ যে কোষগুলো এখনো পরিণত হয় নাই সেইগুলো কোষগুলোকে বলা হয় অপত্য কোষ। পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, কারণ সকল জীবে একই ধরনের কোষ বিভাজন হয় না। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এই সকল জীবগুলো যেভাবে বিভাজিত হয়ে নতুন নতুন জীবের সৃষ্টি করে, একজন মানুষ বা উন্নত প্রাণীগুলো বা উন্নত উদ্ভিদগুলো কি একই প্রক্রিয়া বিভাজিত হয় কোষগুলো? না শিক্ষার্থী বন্ধুরা, নিম্ন শ্রেণীর জীবের কোষ বিভাজন হয় এক ধরনের, আবার উচ্চ শ্রেণীর জীবের কোষ বিভাজন হয় আরো এক ধরনের। আবার উচ্চ শ্রেণীর কোষের মধ্যে যে কোষগুলো
বিভাজিত হয়ে দেহ গঠিত হয়, ঠিক একইভাবে একই ধরনের কোষ বিভাজিত হয়ে কি নতুন নতুন জীবের সৃষ্টি হয় না শিক্ষার্থী বন্ধুরা? এইখানেও পার্থক্য রয়েছে। আর এজন্যই কোষের বিভাজনের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ রয়েছে। কোষের বিভিন্ন ধরনের বিভাজনের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। এই ভাগগুলোকে আমরা এখন দেখব শিক্ষার্থী বন্ধুরা। কোষ বিভাজনের ভাগ বা কোষ বিভাজনের উপায় বা প্রক্রিয়া বা কৌশল, কোষ বিভাজনের ভাগগুলোকে, কোষ বিভাজনকে আমরা তিনটা ভাগ, তিন ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই। জীবের দেহে সাধারণত তিন ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই শিক্ষার্থী বন্ধুরা। এক, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এটা হচ্ছে মাইটোসিস। আরেকটা হচ্ছে মিওসিস। আমরা দেখলাম কয় ধরনের কোষ বিভাজন? তিন ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। শিক্ষার্থী বন্ধুরা, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আমরা বলে থাকি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, এগুলো একটু লিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা। প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে বলি আমরা পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজনকে বলি হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন। বিভাজন শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলছি আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন, এটাকে বলছি পরোক্ষ কোষ বিভাজন, আর এটাকে বলছি হ্রাসমূলক কোষ বিভাজন। এছাড়াও মাইটোসিস কোষ বিভাজনকে আরো বেশ কয়েকটা নামে ডাকা হয়। এটাকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। ইকুয়েশনাল ডিভিশন, এটাকে বলি আমরা ইকুয়েশনাল ডিভিশন। মানে কি? সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন। আর এটাকে বলি রিডাকশনাল ডিভিশন। ডিভিশন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে বলছি পরোক্ষ কোষ বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন, আর এটাকে বলছি আমরা হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। এই বিষয়গুলো তোমরা একটু লিখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানা দরকার আছে। আমি প্রত্যেকটা পর একটু ব্যাখ্যা করছি। কেন এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলছি, এটাকে কেন পরোক্ষ কোষ বিভাজন বলছি, এটাকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা একটু লিখে নাও। আশা করি তোমরা লিখে নিয়েছ। তোমরা লিখে নিলে আমি এক একটা কোষ বিভাজন নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা। সুতরাং তোমাদেরকে বলবো দ্রুত তোমরা লিখে নাও, এবং তোমাদের যদি জানার থাকে কমেন্টসে লিখবে। তোমাদের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে লিখবে, আমি সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আশা করি তোমরা লিখে নিয়েছো শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন তোমাদেরকে অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে কথা বলবো প্লিজ। অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়া, যেহেতু প্রত্যক্ষ বলছি মানে সরাসরি, এখানে কি ঘটবে? সরাসরি কোষ বিভাজন ঘটবে। এখানে কোনো মাধ্যম প্রয়োজন হবে না, এখানে কোনো অনেকগুলো ধাপের কোনো প্রয়োজন
হবে না, এখানে কোষটা সরাসরি বিভাজিত হবে। সেই জন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়া, আমরা সংজ্ঞাটা লিখি, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ সরাসরি বিভাজিত হয় দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পরিষ্কার, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ সরাসরি বিভাজিত হবে, সেই বিভাজন প্রক্রিয়াকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা কি ঘটে একটু দেখি। অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত আমরা কোষ সম্পর্কে তোমাদের ধারণা আছে ক্লাস 7-এ এবং ষষ্ঠ শ্রেণীতে তোমরা কোষ সম্পর্কে পড়েছিলে শিক্ষার্থী বন্ধুরা। এটা হচ্ছে, আমরা ধরি একটা কোষের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম। তো এখানে এটাকে কি বলে আমরা, কোষ পর্দা, তাই না? বা এটাকে কি বলি, প্লাজমা মেমব্রেন। এটাকে বলি কি আমরা, প্লাজমা মেমব্রেন। একটু এটা বোঝার জন্য, তোমাদের এটা কোষের বিভাজনের জন্য প্রয়োজন নাই, কিন্তু তোমাদের জানা দরকার। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি এই পাশে লিখলাম সবগুলো। নিউক্লিয়াস। আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই কোষটা কি হবে, সরাসরি বিভাজিত হবে। কিভাবে দেখো, প্রথম কোষটার সাইটোপ্লাজমটা কিছুটা কিঞ্চিত হবে, এরকম কুঞ্চিত হবে, এরকম ভাবে কি হবে, কুঞ্চিত হবে। কুঞ্চন মানে কি, চ্যাপ্টা হয়ে আসা, মাঝখানের অংশটা সরু হয়ে আসে, এটাকে বলা হয় কি কুঞ্চন। এরপর এটার নিউক্লিয়াসটাও সেম একইভাবে কি হবে, কুঞ্চিত হবে। নিউক্লিয়াসটা এরকম কুঞ্চন করবে, এটা এরকম আকার ধারণ করবে, এবং কিছু অংশ নিউক্লিয়াসের এইখানে যাবে, সমান পরিমাণ অংশ, আর কিছু অংশ সমানভাবে এদিকে চলে আসবে। এরপর এটা সরাসরি কি হবে, বিভাজিত হয়ে যাবে। এই যে মাঝখানে কুঞ্চনটা বেড়ে সরাসরি বিভাজিত হয়ে যাবে। এইখানে নিউক্লিয়াস চলে যাবে কিছুটা, এখানে নিউক্লিয়াস আসবে, সমান পরিমাণ নিউক্লিয়াস এখানে, সমান পরিমাণ নিউক্লিয়াস এখানে। এই যে এইভাবে যে কোষের সৃষ্টি হয়, যেহেতু এখানে সরাসরি বিভাজিত হয় আর মাঝখানে আর কোনো ধাপ থাকে না, কোনো প্রক্রিয়া থাকে না, সেই জন্য এটাকে বলা হয় কি, প্রত্যক্ষ কোষ বিভাজন। মানে সরাসরি প্রত্যক্ষভাবে ঘটে থাকে ঘটনাটা। এইভাবে একটা কোষ বিভাজিত কি হয়, দুটো অপত্য কোষের সৃষ্টি করে। এই ধরনের বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের কোষ বিভাজনে কি ঘটে, প্রথম সাইটোপ্লাজমের কি ঘটে, কুঞ্চন ঘটে, সাইটোপ্লাজম বা প্লাজমা মেমব্রেন সহ কি ঘটে, কুঞ্চন ঘটে, এবং সাথে নিউক্লিয়াসের কি ঘটে, একইভাবে কুঞ্চন ঘটে থাকে। এরপর সরাসরি সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে
দুটো অপত্য কোষের সৃষ্টি করে। এই ধরনের বিভাজন প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজনটা কোথায় ঘটে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের জানা দরকার, তাই না? এই কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ বা প্রাণীগুলো আছে, সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে এই ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই ধরনের যে জীবগুলো আছে বা উদ্ভিদ বা প্রাণীগুলো আছে, সেই সকল জীবে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়ে থাকে। এই যে আজকের করোনা ভাইরাস এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, শুধুমাত্র তার এই ধরনের বৃদ্ধির কারণে। কারণ এরা দ্রুত একটা থেকে দুটা ওরা জ্যামিতিক হারে বৃদ্ধি প্রাপ্ত হয়। যদি একবার 10,000 হয়, তাহলে পরক্ষণে এটা হবে 20,000, পরক্ষণে এটা হবে 40,000, পরক্ষণে এটা হবে 80,000, পরক্ষণে এটা হবে 1,60,000। এইভাবে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে জ্যামিতিক হারে এবং দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ক্ষমতা থাকার জন্য এই অণুজীবগুলোর বৃদ্ধি দ্রুত হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা। সেই জন্য অণুজীবগুলোর বৃদ্ধিও দ্রুত এবং এদের সংখ্যায় খুব বেশি থাকে। যাক, তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন কি তা আমরা জানলাম শিক্ষার্থীরা। পরিষ্কার তোমাদের কাছে? আশা করি তোমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে ঘটে চিত্রের মাধ্যমে আমরা দেখালাম। এরপরে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোন জীবে ঘটে সেটাও আমরা জানলাম। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন আমাদের কাছে পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন তাহলে একটু আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ কোষ বিভাজন হচ্ছে হলো মাইটোসিস কোষ বিভাজন। জীবের এই কোষ বিভাজন যদি না থাকতো, জীবদেহ বৃদ্ধি পেত না, জীবদেহে বিশাল আকার হতে পারত না। যেমন আমি জীব, আমি এই আকারের হতে পারতাম না। তুমি তোমার যে নির্দিষ্ট আকার বা আকৃতি পেয়েছ, সেই আকার বা আকৃতি পেতে না। বটগাছ এরকম বিশাল আকারে হতে পারত না। উদ্ভিদের ডাল, পালা, শাখা, প্রশাখা, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি কিছুই সৃষ্টি হতো না। যে বিভাজন না হলে সেই বিভাজনটার নাম হচ্ছে হলো মাইটোসিস কোষ বিভাজন। শিক্ষার্থী বন্ধুরা, তাই আমরা আজকে শুধু মাইটোসিস কোষ বিভাজন কি সেটা একটু দেখে নিই, তারপর আমরা আজকে সময় আসলে একেবারেই স্বল্প, ক্লাস শুরু করার সাথে সাথেই মনে হয় সময় শেষ হয়ে গেছে, সেই জন্য আসলে আলোচনা করার খুব বেশি সুযোগ থাকে না। তাই আমরা যা সময় শেষ হলে একটু আমরা জাস্ট মাইটোসিস কোষ বিভাজনটা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা, খুব বেশি সময় নিব না। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আর সেই জন্যই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। যেহেতু এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ইকুয়াল থাকে, সেই জন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। যাক শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেক আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে একেবারেই, সেই জন্য আর আজকে আলোচনা করতে পারলাম না। আগামী ক্লাসে আবারও দেখা হবে আমাদের এই কোষ বিভাজন নিয়ে, আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।